আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমি সৈকত ভাইয়া বন্ধু স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের সামনে অধ্যায় 4-এর এমসিকিউ বোর্ড কোশ্চেন সলভ নিয়ে এসেছি। বেশি দেরি না করে চলো শুরু করি। প্রথম প্রশ্ন, ক্ষমতার মাত্রা কোনটি? আমরা জানি ক্ষমতা ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে হচ্ছে এফএস বাই টি। এফ বলতে আমরা জানি এমজি। এমজির একক কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু। এস হচ্ছে ত্বরণ, এটাকে আমরা মিটার লিখি। আর টি বলতে সেকেন্ড। যদি এটাকে আমরা সিম্পলিফাই করি তাহলে আসে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 3। এখন আমাদের কোশ্চেনে চেয়েছে মাত্রা। মাত্রা বলতে কেজিকে এম ফর মাস, মিটারকে এল ফর লেন্থ আর সেকেন্ডকে টি ফর টাইম হিসেবে লেখা হয়। অর্থাৎ যদি আমরা তাদের পাওয়ার বসিয়ে দিই তাহলে আসে এম এল স্কোয়ার ইনভার্স 3। তাহলে আমাদের 1 নম্বরের উত্তর হবে সি। 2 নম্বর প্রশ্ন, পদার্থের অভ্যন্তরস্থ অণুগুলোর গতিশক্তি কি রূপে প্রকাশ পায়? এগুলো তাপশক্তি রূপে প্রকাশ পায়। শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি? শক্তির সবথেকে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। ক্ষমতার একক কোনটি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। 100 কেজি ভরের একটি বস্তুকে 15 সেকেন্ডে 20 মিটার উপরে ওঠানো হলে পরিমাণ হবে কি? এটা কি 19,600 জুল কাজ করবে, নাকি 98 নিউটন বল প্রয়োগ করবে, নাকি 1.31 কিলোওয়াট ক্ষমতা দেখাবে? আমরা জানি ভাই 100 কেজি ভরের বস্তুকে যদি আমরা 20 মিনিটের উপরে তোলাই, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস, তাহলে এফ এর ভ্যালু হবে mg। এফ এর ভ্যালু এফ ইজ ইকুয়ালস টু mg। mg কত হবে? 100 গুণন 9.8। এর ভ্যালু আসে 980 নিউটন। 98 নিউটন কখনোই না, অর্থাৎ 1 এবং 3 চোখ বন্ধ করে উত্তর হবে। চলো আমরা এটা যাচাই করি। তো কাজের ভ্যালু চাইছে, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস। এফ এর ভ্যালু আমরা বের করছি 980। এস এর মান 20 মিটার দেওয়া আছে, গুণ করলে দেখব 19,600 জুল। অর্থাৎ 1 নাম্বার সঠিক আছে। এখন ক্ষমতা চেয়েছে, পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউর ভ্যালু আমরা জানি 19,600 এবং আমাদের সময় দিয়েছে 15 সেকেন্ড। এটার যদি আমরা হিসাব করি তাহলে আসে 1,306 ওয়াট সামথিং। একে আমরা 1.306 কিলোওয়াট লিখতে পারি, যাকে 1.31 কিলোওয়াটও দেখা যায়। অর্থাৎ 1 এবং 3 সঠিক। ঠিক উত্তর হবে 5, 1 এবং 3। পরবর্তী প্রশ্ন, একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়ে গেল। পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত কোনটি? তাহলে একদম ধরি, রিয়েলাইজ করি যে ধরো এটা ভূমি, এখান থেকে 20 মিটার উপরে আমার একটা বস্তু, হাইট কত? 20 মিটার। এই বস্তুকে আমরা ফেলে দিছি। ফেলে দিলে ভূমি হতে 5 মিটার উপরে, ধরো এটা 5 মিটার, বস্তুকে ফেলে দিলে এই যে এটা 5 মিটার এবং উপরে থাকে আমার 15 মিটার। তাহলে পড়ন্ত বস্তুর বিভব শক্তি, ভূমি থেকে 5 মিটার উপরে যখন বলটি থাকবে তার বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত কত হবে? আমরা জানি একটা বস্তু যদি ভূমি থেকে 5 মিটার উপরে থাকে তাহলে তার ইপি হবে mgh, যেটা ইজ ইকুয়ালস টু এম এর ভ্যালু দেওয়া নেই, এম কে এম এর মতো রাখি, জি এর ভ্যালু আমরা দেব না এবং এইচ এর ভ্যালু দেওয়া আছে 5। এখন আমরা যদি বের করি ই কে, আমরা ভাইয়া শক্তির নিত্যতার সূত্র এখানে ব্যবহার করব। শক্তির নিত্যতার সূত্র বলে যে একটি বস্তুর সর্বোচ্চ উচ্চতায় যে বিভব শক্তি থাকে সেটা নিচে পড়লে যে আমরা গতিশক্তি পাই সেটার সমান হয়। তাহলে আমরা কি এখানে লিখতে পারি, সে যদি এখানে mgh হয়, mgh যেখানে h এর ভ্যালু 20 এবং এই mgh যেখানে h এর ভ্যালু হচ্ছে আমার 5, অর্থাৎ এই শক্তি থেকে 5 মিটার ভূমি থেকে 5 মিটার উচ্চতা পর্যন্ত সে যে কনভার্ট হয়েছে, এই যে 15 মিটার সে অতিক্রম করলো, এখানেই তার বাকি শক্তিটুকু হাফ এমবি স্কোয়ারে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে আমরা টোটাল শক্তিকে এখানে লিখতে পারি না, mgh মাইনাস mgh, ধরো আমরা এই 5 মিটারটাকে প্রাইম বললাম, h প্রাইম। তাহলে আমরা mg এখান থেকে কমন নিতে পারি এবং h মাইনাস h প্রাইম লিখতে পারি। এখন আমাদের যেহেতু তুলনা করতে বলা হয়েছে, তাহলে আমরা ধরবো এই দুটিকে আমরা সমান হিসেবে চিনতে, মানে এই দুটির অনুপাত আমরা নিব। বিভব শক্তি ও গতিশক্তি, যেহেতু আগে বিভব শক্তি লেখা আছে, তাহলে ইপি বাই ইকে। ইপি বলতে দেওয়া আছে mg5
এবং ইকে বলতে এমজি, এইচ এর ভ্যালু 20 মাইনাস 5, অর্থাৎ 5/15, যেটাকে আমরা 1/3 লিখি, অর্থাৎ 1:3। অর্থাৎ 6 নম্বরের উত্তর হবে বি। পরবর্তী প্রশ্ন, স্প্রিং ধ্রুবকের একক। স্প্রিং ধ্রুবকের একক আমরা জানি জুল মিটার ইনভার্স টু। একটি ক্রেন দ্বারা 10 কেজি ভরের কোনো বস্তুকে 2 মিনিটে 10 মিটার উচ্চতায় ওঠানো হলে এটা কি ঋণাত্মক কাজ করবে? বিভব শক্তি 980 জুল আর কার্যক্ষমতা 490 ওয়াট। দেখো, যখন আমরা কোনো বস্তুকে মাটি থেকে তুলি তখন জি তার উপরে কাজ করে এবং আমরা জি এর বিরুদ্ধে কাজ করি, তাই জন্য বলা হয় কৃত কাজ ঋণাত্মক। এখন বিভব শক্তি। বিভব শক্তি ইপি ইজ ইকুয়ালস টু mgh। আমার মাস দেওয়া আছে 10 কেজি, জি এর ভ্যালু 9.8 এবং এইচ এর ভ্যালু আছে 10 মিটার, অর্থাৎ 980 জুল, অর্থাৎ বিভব শক্তি ঠিক আছে। কার্যকর ক্ষমতা 490 ওয়াট কিনা? কার্যকর ক্ষমতা হবে P ইজ ইকুয়ালস টু W/T। ডাব্লুটা কি হবে? যেহেতু সর্বোচ্চ উচ্চতায় 980 জুল নিয়েছি, অর্থাৎ আমরা 980 জুলই কাজ করতে হবে, এটাকে আমরা ডাব্লু লিখতে পারি 980 ডিভাইডেড বাই টি এর ভ্যালু 2 মিনিট, অর্থাৎ 120 সেকেন্ড, 8.17 ওয়াট, অর্থাৎ 490 ওয়াট তো কখনোই হবে না। সঠিক উত্তর হবে 1 এবং 2, 8 এ। পরবর্তী প্রশ্ন, জেনারেটরের কাজ কি? জেনারেটরের কাজ হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা। 10, নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তি? অনবায়নযোগ্য শক্তি বলতে যে শক্তিকে আমরা নবায়ন করতে পারি না, মানে বারবার ব্যবহার করতে পারি না, এবং সেই শক্তি হচ্ছে নিউক্লিয়ার শক্তি। পরবর্তী প্রশ্ন, গতিশক্তির মাত্রা কোনটি? আমরা জানি গতিশক্তি ইকে ইজ ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার। এখন হাফের এম যে, এটাকে আমরা মাস লিখি, এবং ভি যেটা, সে হচ্ছে যেহেতু মিটার পার সেকেন্ড ইনভার্স তার উপরে স্কোয়ার, একে আমরা লিখতে পারি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। যদি এখন আমরা এটাকে মাত্রাতে নিয়ে যাই, এম এই মিটারের এল স্কোয়ার এবং এই সেকেন্ডের টি ইনভার্স 2, তার মানে একত্রে আসে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। সঠিক উত্তর এ। পরবর্তী প্রশ্ন, কোনো বস্তুর ভর অর্ধেক এবং বেগ 4 গুণ করলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে? ধরি গতিশক্তির কথা বলা হয়েছে, এটা আমার নর্মাল গতিশক্তি। যখন এই ধরনের ম্যাথ দিবে তখন এগুলোকে এভাবে করলে শিখতে হবে যে তুমি সাইডে তার নর্মাল সূত্রটা লিখবা, তার পাশে সেটাকে কি কি ইনফরমেশন দিয়ে মডিফাই করা হয়েছে সেগুলো করবা। তো এম এর জন্য বলা হয়েছে তার ভর অর্ধেক করে দিয়েছি, অর্থাৎ এম কে অর্ধেক করে দিলাম। তারপর বেগকে 4 গুণ করছি, অর্থাৎ এই 4v তার উপরে স্কোয়ার আসবে। আমরা এই হাফকে বাদ দিই, তারপর আমাদের কাছে কি আসে m/2 ইন্টু 4×4 = 16 ভি স্কোয়ার। 2 দিয়ে 16কে যদি কাটি তাহলে এখানে আসে 8, অর্থাৎ 8m ভি স্কোয়ার। এবং সাথে হাফ আমরা রাখতে পারি, না রাখলেও কোনো সমস্যা নেই। আমার মেন সূত্র থেকে পরিবর্তন আসছে এই 8, অর্থাৎ আমার পরবর্তী গতিশক্তি পূর্বের গতিশক্তির 8 গুণ হবে। পরবর্তী প্রশ্ন, 3 কেজি ও 9 কেজি ভরের দুটি গতিশীল বস্তুর বেগের অনুপাত কত হলে বস্তু দুটির গতিশক্তি সমান হবে? ধরি যেহেতু 3 কেজির বস্তু বলছে, তাহলে 3 কেজির জন্য হবে হাফ, এম এর ভ্যালু 3 এবং তার ধরি বেগ হবে v1, এবং অপর পাশে লিখি হাফ, এম এর ভ্যালু 9, তার জন্য ধরি v2 স্কোয়ার। আমাদের বেগের অনুপাত চেয়েছে, অর্থাৎ আমাদের বের করতে হবে কি v1:v2। তাহলে v1 এবং v2 কে আমরা এক পাশে আনি, v1/v2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই হাফ হাফ কাটে এই 9/3 ইকুয়ালস টু 3/1। স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে পার করে দিই, v1/v2 ইজ ইকুয়ালস টু √3 ডিভাইডেড বাই 1। অতএব আমরা লিখতে পারি v1:v2 ইকুয়ালস টু √3 1। সঠিক অ্যান্সার বি।
পরবর্তী প্রশ্ন, হাতে হাত ঘষলে তাপ উৎপন্ন হয়, এটি শক্তির কি ধরনের রূপান্তর? এটি যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর। পরবর্তী প্রশ্ন, প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত? প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ 0.7%। 1000 কেজি ভরের একটি গাড়ি নিচের ছকের তথ্য অনুযায়ী চলছে। প্রশ্ন, গাড়ির সর্বোচ্চ গতিশক্তি কত? ভাইয়া, আমরা জানি গাড়ির গতিশক্তির সূত্র E = ½ mv², এবং একটি গাড়ির গতিশক্তি তখনই সর্বোচ্চ হবে যখন তার ভেলোসিটি সর্বোচ্চ হবে। আমরা ছক থেকে দেখতেছি যে আমাদের ভেলোসিটি সর্বোচ্চ 40, এর থেকে বড় কোনো বেগ নেই। তাহলে আমরা 40 ধরেই কাজ করব। আমাদের ভর দিয়ে দিয়েছে 1000 কেজি, আমাদের বেগ দিয়ে দিয়েছে 40, আর উপর আমরা দিব স্কয়ার। এটার যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো 8 × 10⁵ জুল। 16-র উত্তর হবে সি। পরবর্তী প্রশ্ন, ইউরেনিয়ামের ক্ষেত্রে প্রকৃতিতে এর পরিমাণ 0.7%। হ্যাঁ, কথা সত্য। 143টি প্রোটন ও 92টি নিউট্রন রয়েছে, কথাটি ভুল। এবং পরবর্তী 92টি প্রোটন, 143টি নিউট্রন রয়েছে, কথাটি সঠিক, অর্থাৎ উত্তর সি। পরবর্তী প্রশ্ন, 5 কেজি ভরের একটি বস্তুকে 50 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি কত হবে? সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি ততই হবে যত এর নিচে ছিল। অর্থাৎ আমরা যদি নিচে ½ mv² ইউজ করি তাহলে আমরা পেয়ে যাব ½ × 5 × 50-এর উপর স্কয়ার। এটা যদি আমরা করি তাহলে আমাদের উত্তর আসবে 6250 জুল। এটা কেন করেছি? কারণ আমি নিচ থেকে যে যান্ত্রিক শক্তিটা পাবো তা যদি উপরে ফেলে দিই, তা একটা পর্যায়ে যায় সেটি থেমে যাবে, এবং থেমে যে সে যে সর্বোচ্চ উচ্চতা অর্জন করবে, এইচ অর্জন করবে, এই mgh, এটাই তার ইপি। এবং এখানে যেখানে আমি তাকে একটা ইউ দিয়েছি, যেটা 50 মিটার/সেকেন্ড, এটা আমার শুধুমাত্র গতিশক্তি ইকে, অর্থাৎ শুধুমাত্র গতিশক্তি একটা সময় পরে সর্বোচ্চতে গিয়ে শুধুমাত্র বিভব শক্তিতে রূপান্তর হবে, অর্থাৎ আমার যা শক্তি নিচে থাকবে তাই উপরে রূপান্তর হয়ে যাবে। অর্থাৎ আমি যদি নিচেরটা বের করি তাহলে আমি উপরের বিভব শক্তি পেয়ে যাব। তাইলে আমরা সেই হিসাবে করে আমাদের যান্ত্রিক শক্তি 6250 জুল চলে এসেছে। সি অবস্থানে বস্তুটির বেগ কত হবে? সি অবস্থান চিত্রতে দেখতে পাচ্ছি যে এই বস্তুটি সর্বোচ্চ এসি অর্থাৎ 122.5 মিটার উচ্চতায় আছে। সি বস্তুটিতে বস্তুর সি অবস্থানে বস্তুটির বেগ কত হবে? ধরো বস্তুটিকে যদি ফেলে দিই তাহলে উপরে যে তার যে mgh থাকবে এটাই তো আমার ½ mv² কনভার্ট হয়ে যাবে। এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। এম এর আমাদের দরকার নেই, এইচ এর ভ্যালু আমাদের কত? 122.5, জি এর ভ্যালু ওখানে 9.8, এখানে ½ এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের ভি এর ভ্যালু আসবে 49 মিটার/সেকেন্ড ইনভার্স 1, অর্থাৎ 20-এর ডি। পরবর্তী প্রশ্ন, পি বস্তুটির বি অবস্থানে বেগ কত হবে? অতিক্রান্ত দূরত্ব এবি কত হবে? এবং বি বিন্দুতে বিভব শক্তি সি বিন্দুতে গতিশক্তির 1/3 কিনা সেটি যাচাই করতে হবে। তাহলে বি অবস্থানে দেখতে হবে এই অবস্থানে আমার বস্তুর ভেলোসিটি কত। এখানে আমার শর্ত দিয়ে দিয়েছে যে বি অবস্থানে গতিশক্তি হবে আমার এ অবস্থানে যে বিভব শক্তি আছে তার 1/3, অর্থাৎ আমার এখানে বলে দিয়েছে যে বি অবস্থানে গতিশক্তি মানে ½ mv² হবে আমার এ অবস্থানের বিভব শক্তির সমান, অর্থাৎ 1/3 ইন্টু এ অবস্থানের বিভব শক্তি কত? এই mgh, এই এম আমরা কাটা দিতে পারি, বা ½ v² = 1/3, এর ভ্যালু 9.8 এবং এইচ এর ভ্যালু 122.5। যদি আমরা সলভ করি তাহলে আমাদের ভি এর ভ্যালু আসে 28.289। পরবর্তীতে আমরা অতিক্রান্ত দূরত্ব এবি নির্ণয় করব। আমরা জানি v² = 2gh, এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এইচ আসে 40.83 মিটার। এবং বলেছে
পি বিন্দুতে বিভব শক্তি ইজ ইকুয়ালস টু 1/3 ইন্টু বিন্দুতে পি বিন্দুতে গতিশক্তি। এটাকে আমরা ভালোভাবে যদি সলভ করি তাহলে ধরি বি বিন্দুর জন্য এমজিএইচ কত হতে হবে 1/3 সি বিন্দুতে গতিশক্তি। সি বিন্দুতে গতিশক্তি আমরা সেটাকে এমজিএইচ হিসেবে চিন্তা করতে পারি, যেহেতু এখানকার যে গতিশক্তিটা থাকে অর্থাৎ সর্বোচ্চ অবস্থানে যে গতিশক্তি বা বিভব শক্তি থাকবে সেটা এখানকার গতিশক্তিতে রূপান্তর হয়ে যাবে। অর্থাৎ আমি সি বিন্দুতে আমার হাফ এমভি স্কোয়ারের দরকার নেই, আমি সি বিন্দুতে এমজিএইচ দিয়েও কাজ করতে পারি। তাহলে এই এমজি আমরা বাদ দিতে পারি। এই বিন্দুতে আমার হাইট কত এটা আমার বের করতে হবে। আমরা জানি এবি হচ্ছে 40.83, তার মানে আমরা এখানে লিখতে পারি 122.5 যেটা আমার সম্পূর্ণ হাইট, সেখান থেকে যদি আমি এবি 40.83 বিয়োগ করে দেই তাহলে কি আসবে আমার ভূমি থেকে বি এর উচ্চতা, আর এখানে 1/3 আমার টোটাল হাইট 122.5। আমি এখানকার যদি বিয়োগফল বের করি বিয়োগফল হবে 81.7, কিন্তু 122.5-এর 1/3 হচ্ছে 40.8। তারা সমান নয়, যেহেতু তারা সমান নয় অর্থাৎ আমার 3 ভুল, 1 এবং 2 সঠিক, অর্থাৎ 21-এর উত্তর হবে সি। পরবর্তী প্রশ্ন, মোবাইলের ব্যাটারিকে চার্জ করার সময় ব্যাটারিতে কোন শক্তি জমা হয়? ব্যাটারিতে জমা হয় রাসায়নিক শক্তি। পি বিন্দু থেকে 10 কেজি ভরের একটি বস্তু নিচের দিকে পড়ছে। চিত্রতে দেখি টোটাল হাইট আছে 60 মিটার, 40 মিটার পরে সেটি আর অবস্থানে আসে, অর্থাৎ ভূমি থেকে এর দূরত্ব হবে 20 মিটার এবং এস বিন্দু থেকে ভূমির দূরত্ব 10 মিটার দেওয়া আছে। প্রশ্ন, আর বিন্দুতে বিভব শক্তি কত? আর বিন্দুতে বিভব শক্তি হবে mgh। এম এর ভ্যালু দিয়ে দিচ্ছে 10 কেজি, জি এর ভ্যালু আমরা জানি 9.8, এইচ এর ভ্যালু ধরে নিই 20 মিটার। এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 1960 জুল, অর্থাৎ 23-এর উত্তর হবে এ। প্রশ্নতে আছে পি বস্তুটির অর্ধেক উচ্চতায় যে গতিশক্তি হবে সেটা মোট শক্তির অর্ধেক হবে। ধরি অর্ধেক উচ্চতায় তার গতিশক্তি হাফ এমভি স্কোয়ার, আর মোট শক্তি আমার এমজিএইচ তার হাফ হবে, ঠিক আছে না? আমরা কি জানি স্কোয়ার ইজ ইকুয়ালস টু টু স্কোয়ার প্লাস 2gh, তাই না? তাহলে ইউ এর ভ্যালু যদি 0 হয় তাহলে 2gh। এখন এই হাফ এম স্কোয়ারের জায়গায় আমরা gh দিতে পারি ইজ ইকুয়ালস টু mgh। এখানে এই এইচ এর ভ্যালু হচ্ছে আমার 60, এই এইচ এর ভ্যালু আমার 30, তাহলে mgh ধরি এইচ কে 60 যার ভ্যালু, তাকে আমরা এইচ প্রাইম ধরি, mgh ইজ ইকুয়ালস টু হাফ mg এ 60, এই এমজি কেটে দিই, এই এইচ এর ভ্যালু হচ্ছে আমার 30, আর এটা হাফ ইন্টু 60 ইজ ইকুয়ালস টু 30, অর্থাৎ আমার অর্ধেক উচ্চতায় গতিশক্তি মোট শক্তির অর্ধেক, এই কথাটি সঠিক। এইটাকে আমরা আরো সহজভাবে যদি চিন্তা করি, ধরো এই বস্তুটা যখন নিচে যাবে তার বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হবে, আর যখন নিচ থেকে উপরে তুলবো তখন তার গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তর হবে। এগুলো সমান হারে হবে, অর্থাৎ যখন আমি অর্ধেক উচ্চতায় যাব তখন আমার গতিশক্তি মোট শক্তির অর্ধেক হবেই। দ্বিতীয় প্রশ্ন, গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়েছে না। বস্তুটি যখন উপরে আসে তখন তার বিভব শক্তি সর্বোচ্চ, সেখানে কোনো গতিশক্তি নাই। যখন সে নিচে পড়তে থাকে তখন বিভব শক্তিটি গতিশক্তিতে রূপান্তর হয়, নাকি গতিশক্তি বিভব শক্তিতে, অর্থাৎ 2 নম্বর উত্তর ভুল। এখন 3 নম্বরে বলা হয়েছে এস বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির 5 গুণ। এস বিন্দুতে ধরো ভূমি থেকে 10 মিটার উপরে গতিশক্তি বিভব শক্তির 5 গুণ হবে, 10 মিটার উপরে তার বিভব শক্তি হবে mg10, আর গতিশক্তি হবে হাফ এম। ভি এর ভ্যালু আমরা জানি 2gh স্কোয়ার, স্কোয়ারের জায়গায় 2gh। এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে আমার ভাইয়া 50, এইচ এর ভ্যালু 50, এই এম এই জি এই দুই আর এই এম এই জি কাটা, বা 10 ইজ ইকুয়ালস টু 50। এটা ছিল আমার বিভব শক্তি বা ইপি, আর এটা ছিল আমার ইকে। এখন আমি দেখতেছি আমার যে বিভব শক্তি তার সাথে যদি আমি 5 গুণ করি তাহলে আমার গতিশক্তি আসতেছে, অর্থাৎ 3 নম্বর সঠিক, অর্থাৎ সঠিক উত্তর হবে 1 এবং 3, 24-এর সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তীতে গতিশক্তি 9 গুণ হলে বস্তুর বেগ কত হবে?
আমরা ধরি আমাদের একটা কনস্ট্যান্ট ফর্মুলা হাফ mv স্কোয়ার। এখন আমাদেরকে কি বলছে, আমাদের বেগ কখন, গতিশক্তি যদি এখন 9 গুণ হয় তাহলে বেগ কত হতে হবে। তার মানে আমি এখানে ভি স্কোয়ারে যে সম্পর্ক আছে সেটাকে কত করলে আমার এটা 9 আসবে, তাহলে ভি স্কোয়ার আমি 3 স্কোয়ার করি, অর্থাৎ যদি 3 গুণ করি তাহলেই 9 হবে। বি। পরবর্তী কোশ্চেন, নিচের কোন সূত্র থেকে কাজ পরিমাপ করা যায়। আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এফএস, সূত্র সঠিক। ডাব্লিউ ইকুয়ালস টু পিটি, সূত্র সঠিক। ডাব্লিউ ইকুয়ালস টু এমজেজ, সূত্র সঠিক। তিনটি সূত্র যেহেতু সঠিক তাহলে 26-এর ডি হবে সঠিক অ্যান্সার। 27, কোন দেশে বায়োফুয়েল ব্যাপক আকারে ব্যবহৃত হচ্ছে। কানাডা, ব্রাজিল, চীন নাকি জাপান। প্রশ্নের উত্তর হবে ব্রাজিল। ব্রাজিলে বায়োফুয়েল ব্যাপক আকারে ব্যবহার করা হচ্ছে। উদ্দীপকে বলা হয়েছে একটি বৈদ্যুতিক মোটরের সাহায্যে 50 নিউটন ওজনের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 5 মিটার উপরে উঠাতে 400 জুল শক্তি সরবরাহ করতে হয়। তাহলে লভ্য কার্যকর শক্তি কত হবে। আমরা 50 নিউটন ওজনের একটি বস্তু, ডাব্লিউ ইকুয়ালস টু 50 নিউটন দেওয়া আছে, তাকে এস ইকুয়ালস টু 5 মিটার, আর আমরা শক্তি কত খরচ করছি, ডাব্লিউ ইকুয়ালস টু 400 জুল। ডাব্লিউ না, এটা হবে এফ। আমার লভ্য কার্যকর শক্তি কত। যেহেতু ডাব্লিউ ইকুয়ালস টু আমরা সূত্র জানি, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, এফ এর ভ্যালু 50, এস এর ভ্যালু হচ্ছে 5, তাহলে আমার অ্যান্সার হয় 250 জুল। 28-এর এ সঠিক উত্তর। পরে বলা হয়েছে যে উদ্দীপকে শক্তির নিত্যতার সূত্রটি প্রযোজ্য হয়েছে। হ্যাঁ, শক্তি প্রযোজ্য হয়েছে। মোটরটির কর্মদক্ষতা 62.5%, অর্থাৎ আমার ইটা ইজ ইকুয়ালস টু কত দেওয়া হয়েছে, 250 লেগেছে এবং আমার দিয়েছি কত, 400 লেগেছে ভাগ দিয়েছে ইন্টু 100 ইজ ইকুয়ালস টু 62.5%। আর আমার অপচয়কৃত শক্তি কত, আমার দরকার আমার অপচয়কৃত শক্তি বা ওয়েস্টেড এনার্জি তা হচ্ছে 400 বিয়োগ 250 ইকুয়ালস টু 200 জুল, অর্থাৎ 1, 2, 3 সঠিক। পরবর্তী প্রশ্ন, নিচের কোন যন্ত্রে আলোক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়। এর উত্তর হবে মাইক্রোওয়েভ ওভেন। পরবর্তী প্রশ্ন, গতিশক্তির একক, এটা কি কে ইজ ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার, এম তে কেজি আর ভি হচ্ছে মিটার স্কোয়ার ইনভার্স। এক্ষেত্রে ই ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার বাই টুয়াইস এম ইকুয়ালস টু, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, টি ইজ ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ারকে আমরা চাইলে হাফ ইন্টু এমভি টু ভি লিখতে পারি। আমরা কি জানি টি ইজ ইকুয়ালস টু এমভি, তাই না। তাহলে আমরা এখানে হাফ ইন্টু টি ভি লিখতে পারি। এখন আমরা চাইলে হাফ এর সাথে পি এর সাথে, হাফ পি এর সাথে এম ভি এ করে দিয়ে ডিভাইডেড বাই এম করতে পারি। তাহলে আমার আসে 1/2m করে পি ইন্টু পি বা স্কোয়ার বাই এম, অর্থাৎ আমি এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। দেখো গতিশক্তিকে কিন্তু আমার ইকে না বলে টি দ্বারা প্রকাশ করা হয়েছে। আর 3 নম্বর দিক আছে, গতিশক্তির কি কোনো দিক আছে, গতিশক্তির কোনো দিক নেই, অর্থাৎ আমার সঠিক অ্যান্সার হবে 31-এর এ, 1 এবং 2। পরবর্তী প্রশ্নে বলা আছে 4.9 কিলোওয়াটের একটি মোটর ব্যবহার করে 20 সেকেন্ডে একটি বস্তুকে 40 মিটার উপরে ওঠাতে 50,000 জুল শক্তির অপচয় হলো, বস্তুটির ভর কত। দেওয়া আছে পি ইজ ইকুয়ালস টু 49,000 ওয়াট, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 50,000 জুল, অর্থাৎ এই শক্তি আমার খরচ হয়েছে এবং তুলেছি আমি 40 মিটার, সময় লেগেছে 20 সেকেন্ড। তা আমরা জানি পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পিটি আমরা লিখতে পারি। এখানে আমার পি এর ভ্যালু দেওয়া আছে 49,900 এবং টি এর ভ্যালু দিয়েছে 20 সেকেন্ড। তাহলে আমার শক্তি খরচ হয়েছে 98,000 জুল। এখন প্রশ্নতে বলা হয়েছে যে আমার এত শক্তি অপচয় হয়েছে, কি হয়েছে, অপচয় হয়েছে। তার মানে আমার লেগেছে কত, আমার লেগেছে 98,000 বিয়োগ 50, 1, 2,
ইকুয়ালস টু 48,000 জুল আমি ব্যয় করেছি কাজ করতে। এখন আমরা আরো একটা ফর্মুলা জানি যে ডাব্লিউ কে আমরা এমজি এস লিখতে পারি। তাহলে আমাদের এম এর ভ্যালু এখান থেকে 48,000 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 40 ইকুয়ালস টু 122.45 কেজি দেখা যায়। প্রশ্নে বলা হয়েছে মোটরটির প্রদত্ত শক্তি 98,000 জুল। হ্যাঁ, আমরা ব্যবহার করেছি 98,000 জুল। কর্মদক্ষতা এটা ইজ ইকুয়ালস টু 48.98। এটা ইজ ইকুয়ালস টু আমরা জানি কত দিয়েছি ভাগ কত লেগেছে। কত দিয়েছি আমরা টোটাল 98,000 ডিভাইডেড বাই লেগেছে আমার 48,000 ইন্টু 100 ইজ ইকুয়ালস টু 48.98%। এবং কাজ করার হার 2400 ওয়াট। কাজ করার হার বলতে পি টাইম ইজ ইকুয়ালস টু আমার কত শক্তি দিয়েছি 48,000 ডিভাইডেড বাই টি বা সময় যেটা হচ্ছে আমার 20 সেকেন্ড 2400 ওয়াট। দুইও সঠিক, তিনও সঠিক। 33-এর উত্তর টি, 1, 2, 3। পরবর্তী প্রশ্ন, স্থির অবস্থান থেকে পরন্ত বস্তুর ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্ত সমস্ত শক্তি, বিভব শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি নাকি গতিশক্তি? উত্তর হবে গতিশক্তি। জুলকে যদি নিউটন দ্বারা ভাগ করা হয় তাহলে কিসের একক পাবো? আমরা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস। তাহলে ডাব্লিউ বাই এফ এস, এসটা হচ্ছে আমাদের ত্বরণ। 35-এর অ্যান্সার হবে 35-এর বি। পরবর্তী প্রশ্ন, লেখচিত্রে কোন অংশে গতিশক্তি স্থির থাকে? আমরা জানি গতিশক্তি ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তার মানে আমার গতিশক্তি তখনই স্থির থাকবে যখন আমার ভি স্থির হবে। এখন দেখি আমাদের সময়ের দিকে এক্স অ্যাক্সিস বরাবর গেছে এবং ভি পরের দিকে গেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর গেছে। সময়ের সাথে আমরা দেখতেছি যেসব অংশে সমতল পাবো, সব অংশ এক্স অ্যাক্সিসের প্যারালাল থাকবে বা সমান্তরাল থাকবে, সেখানে কোনো বেগ থাকবে না। অর্থাৎ কোথায় কোথায় বেগ নেই? এ বি অংশ, এখানে একটা বেগ নেই এবং এখানে এই দুই জায়গাতে ভি ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ এ বি এবং সিডি অংশে কোনো গতিশক্তি থাকবে না। ই বিন্দুতে বস্তুর গতিশক্তি কত? ই পয়েন্টে বস্তুর গতিশক্তি নির্ণয় করতে বলেছে। আমার দেওয়া আছে ই পয়েন্টে, ধরি আমার ভেলোসিটি হবে ভি। তাহলে হাফ এর ভ্যালু 500, ভি এর ভ্যালু 5 স্কয়ার ইকুয়ালস টু 6250 জুল। এটাকে আমরা 6 ইন্টু 25 10⁻³ জুলও লিখতে পারি। অর্থাৎ 37-এর অ্যান্সার হবে বি। দেখতে দেখতে আমরা আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা 5ম অধ্যায়ের এমসিকিউ গুলো সলভ করব।